আমরা তিনজন অতিথি নিয়ে ফিরেছি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন গবেষক ও প্রকাশক আবু সাইদ, সাদাত পারভেজ, ফটোগ্রাফার ও লেখক এলিজা বিনতে এলাহি। আপনাদের তিনজনকেই শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনারা? ভালো আছি, থ্যাংক ইউ। তিনজনের একটা হচ্ছে সাধারণ বিষয় যে তিনজনই লেখালেখির সাথে যুক্ত। এখন সেই লেখকদের মানে সেই সৃজনশীল মানুষদের সকাল কিভাবে শুরু হয় একে একটু জেনে নিব। শুরুতে হচ্ছে সাদাত পারভেজ ভাই, আপনার কাছ থেকে জানবো। আমার আসলে কোনো নিয়ম নেই। আমার যখন লিখতে ইচ্ছে করে তখন আমি লিখি, যখন কিছু মনে পড়ে টুক করে নোট করে রাখি। এবং আমার যেটা হয় যে আমি রাতে বেশি লিখি, যার ফলে আমার যেটা হয় যে লিখতে লিখতে অনেক সময় বোর হয়ে যায়। হ্যাঁ, তারপরে আমি বোরটা এনজয় করি এবং আমি বেরিয়ে যাই। মানে নির্ঘুম থেকে নির্ঘুম থাকি, আবার মানে তারপরে ঘুমাই। মানে অনেকে মনে করেন যে সকালবেলাটা লেখা উচিত, কিন্তু আমার হয় কি যে আমার লেট নাইটে ভাবনাটা বেশি কাজ করে। না, আসলে আমার যখন যা মনে হয়, ধরেন আমি বাইক চালাচ্ছি, আমার কোনো একটা জিনিস মনে আসে, কিন্তু দেখা যায় যে ধরেন আমরা তো হুটহাট ভুলে যাই, তাই না? তো পরে আর মনে করতে পারি না। তো যখন যেটা মনে আসে তখন আমি বাইকটা থামিয়ে আমি কিছুটা লিখে রাখি। তো আমার তো লেখার সময় আসলে আর খুব বেশি এটা পাওয়া যায় না, যে যার ফলে আমি অফিস থেকে ফিরে, কারণ আমার অফিস থেকে ফিরতে ফিরতে 11টা, ধরেন তারপরে রাতের করতে করতে 12টা 1টা, যখন লিখতে বসে আসলে লেখাটা হয় কি যে এটা তো একটা ঘোরের ব্যাপার। মানে কখন যে আসলে মানে আমার এমন হয়েছে আমি লিখতে লিখতে আমি আজানের শব্দ শুনলাম, পরে মনে হলো লিখেই শেষ করি। বাহ, দারুণ। মানে এই ধকলটা নিতে পারেন আপনারা। আপু, আপনার কাছ থেকে। আচ্ছা, যেটা হচ্ছে আমি তো পর্যটক আর ভ্রমণ নিয়েই থাকি, তো আমারও আসলে সেরকম রুটিন নাই, যেহেতু পূর্ণকালীন কাজ এখন আর আমি করছি না। বিগত কিছুদিন ধরে আর কি 15 বছর শিক্ষকতা করে আমি আসলে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় অবসর নিয়েছি, লেখালেখি করব। আমার কাজটা ভ্রমণকে ঘিরে, যখন ভ্রমণে থাকি সেটা সকাল শুরু হয় অনেক সকালে, কাজ করি সারাদিন। আর যদি ভ্রমণ না করি তাহলে আসলে ভ্রমণের বিষয়গুলো, যেমন তথ্যচিত্র নির্মাণের কাজ করি আমি, সেটার কাজ করি, এবং নিয়মিত ফেসবুকে ভিডিও আপলোড করার কাজ আমার পেজে, সেটার কাজ করতে হয়। আর লেখালেখির পত্রপত্রিকায় নিয়মিত লিখছি, বই প্রকাশের কাজ করছি, তো সবগুলোই মানে এই জিনিসগুলোই আসলে ভ্রমণ কেন্দ্রিক। আমার ভিডিও কাজগুলোও ভ্রমণ কেন্দ্রিক, পড়াশোনাটাও ভ্রমণ কেন্দ্রিক, লেখালেখিটাও আসলে ভ্রমণ কেন্দ্রিক, কারণ আমি শুধুমাত্রই ভ্রমণ ট্রাভেল লগ লিখি। বাহ, চমৎকার। ভাইয়া, আপনার কাছে? আমারটাও ওনাদের চেয়েও কিছুটা একই কাছাকাছি। আর তারপরে হচ্ছে আমার যদি আরেকটা বেশি দায়িত্ব নিতে হয়, সেটা হচ্ছে প্রকাশক হিসেবে নিতে হয়। লেখকদের অনেক পাণ্ডুলিপি থাকে, সেগুলো আসলে প্রতিদিনই আমাকে দেখতে হয়, তারপরে সেগুলো নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে হয়, তারপরে সেটার আবার আমাদের সম্পাদনা নানা কিছু কাজ নিয়ে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে সময়ের যে ব্যাপারটা থাকে, যে নির্দিষ্ট করে যে সকাল বা দুপুরের দিকে বা বিকাল, কারণ এটা একটা চলমান কাজের ভিতর দিয়ে থাকতে হয়। এর মাঝে হয়তো আমার যে কোনো একটা বিষয় নিয়ে হয়তো আমি যে কাজ করছি, সেই বিষয়টা নিয়ে হয়তো আমার এই ফাঁকে কাজটা করতে, মানে সময় বের করে সেই দিকে গবেষণা করতে হয়। আবু সাইদ, বলছিলেন আপনি সকালটার কথা, বা কিভাবে ঠিক কি শুরু হয় আপনার সকালটা। আমরা একটু বইমেলায় ফিরতে চাই। একেবারে দেখতে দেখতেই কিন্তু ফুরিয়ে আসলো বইমেলা, প্রাণের বইমেলা। 15 মার্চ কিন্তু পর্দা নামবে, সেই হিসেবে আর এক সপ্তাহেরও কম সময় বাকি আছে। কেমন হলো গবেষক আর প্রকাশক হিসেবে কি মনে হয় যে এবার কেমন হলো, যেহেতু সময়সূচিও কমেছে, রমজান মাসে পড়েছে। আমরা দেখেছি মেলা যখন শুরু হয় তখনও বেশ কিছু আনুষ্ঠানিকতা বা স্টল যে তৈরির কাজ, সেগুলোও কিন্তু আমরা দেখেছি কয়েকদিন ব্যাপী চলেছে। একটু ভিন্নভাবে হয়েছে। আপনার অভিজ্ঞতা কেমন এবার? প্রথমত হচ্ছে যে মেলাটা আসলে আমাদের প্রতিবারে যেটা হয় যে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু হয় এবং সেটা চলে 28 তারিখ পর্যন্ত, কিন্তু এইবার একটা দেখা গেল ব্যতিক্রম। মানে আমরা সামনে হচ্ছে নির্বাচন ছিল, নির্বাচনকে একটা ঝামেলাপূর্ণ ছিল। তারপরে হলো এটার যে তারিখটা নিয়ে একটা আমাদের ভিতরে একটা ছিল। একদিন আমরা প্রকাশক মনে করতেছিলাম যে ঈদের পরে যদি মেলাটা হয় তাহলে হয়তো মেলাটা জমে উঠবে, কারণ হচ্ছে রমজান মাসে পাঠকের শূন্যতা থাকবে। ঠিক সেরকমই ঘটনা ঘটলো যে আসলে মেলা নানা রকম জল্পনা কল্পনা সে 26 তারিখ থেকে শুরু হলো। শুরু হওয়ার পর থেকে যে দেখা যাচ্ছে যে পাঠকের যে শূন্যতা, এটা কিন্তু মানে আমরা দেখতেই পাচ্ছি যে মানুষ রমজানের পরে ক্লান্ত হয়ে পড়ে, তখন আসলে মেলায় সেরকমভাবে জমে উঠছে না এবার। তো এইবার যেটা দেখা যাচ্ছে যে আমরা প্রতিবারে দেখি যে মেলায় বিশাল ভরপুর মানুষজন থাকে,
তো এইবার সেই জায়গাটাকে একেবারে কম বলা যায়। বিশেষ শুক্র শনিবার হয়তো মেলায় অনেক মানুষ দেখা যায়। তো এই একটা বিষয় তো মানে প্রকাশকদের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে উঠছে। তারপরে দেখা যাক যে মেলা সবাই এসব নিয়ে চলছে। আর আমাদের প্রকাশনী থেকে এবার মোটামুটি 30টার উপরে বই প্রকাশিত হয়েছে নানা রকম বিষয় নিয়ে আর কি। 30টার মতো বইয়ের কথা বলছিলেন, বইয়ের মান নিয়ে এবার কেমন আপডেট পাচ্ছেন আপনারা? যেসব বই এবার বের হয়েছে মোটামুটি সবাই তো বুঝে বের করছেন, কারণ যেহেতু এবার পাঠকের শূন্যতা আগে থেকে জানে, বিশেষ করে রমজান মাস, তারপর মানুষের তো মানে উপস্থিতি কম হবে, এই জন্য প্রকাশকরা বেশি অংশে বেছে যেগুলো বই হয় ভালো বইগুলোর দিকেই এবার বই মেলায় ঝোঁকটা বেশি আছে। মিমির হাতে চমৎকার। নতুন বই দেখা যাচ্ছে, হ্যাঁ, নিশ্চয়ই কিছু বলবেন। আমি খুব উল্টে পাল্টে দেখছিলাম এবং দর্শক আপনাদেরকেও প্রচ্ছদটা দেখাতে চাই। ভাষা আন্দোলন 5 আলোকচিত্রীর চোখে, শাহাদাত পারভেজ যিনি আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন, এবং তার কাছ থেকেই জানবো আসলে এই বইয়ের সম্পর্কে। ভাষা আন্দোলন 5 আলোকচিত্রীর চোখে একজন পাঠক কি পাবে, এখানে কি সম্বন্ধে জানতে পারবেন বাকি? আমি যতটুকু আসলে উল্টে পাল্টে দেখছিলাম, আমার মনে হচ্ছে সেই আমি 1952 ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে চলে গিয়েছি। সেখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে 144 ধারা ভাঙার প্রস্তুতি, আবার শহীদ বরকতের আম্মার সেই কান্না জড়ানো মুখ, তারপরে রফিকের স্টুডিওতে তোলা ছবি, নানান ধরনের বিষয় কিন্তু যেগুলো আমরা সচরাচর হয়তো ইন্টারনেট ঘাটাঘাটি করলেও পাবো না, এমন অনেক কিছুই এখানে যুক্ত করা আছে। না, আসলে আপনি যেটা বলছিলেন যে আমি সেই জিনিস লিখি যেটা ইন্টারনেটে পাওয়া যায় না, উইকিপিডিয়ায় পাওয়া যায় না, প্রথমত একটা। আর আমরা ভাষা আন্দোলন বলতে তো বুঝি আসলে 52 21 ফেব্রুয়ারি, কিন্তু ভাষা আন্দোলন শুরু হয়েছে কিন্তু 48-এর 11 মার্চ, প্রথম রক্তপাতের যে ঘটনাটা ঘটে। তো এইটার যেটা হয়েছে যে ভাষা আন্দোলন নিয়ে অসংখ্য গবেষণা হয়েছে এই 7 দশকে, কিন্তু যেটা হয়নি সেটা হচ্ছে যে আলোকচিত্রীদের যে অংশীদারিত্ব বা অংশগ্রহণ, সেইটাকে এই 70, 74, 78 বছরে কোনো গবেষক কিন্তু খুব শার্পভাবে তুলে ধরেননি। আমরা জানি যে আমাদের ভাষা আন্দোলনে ছবি তুলেছেন 3 জন আলোকচিত্রী, একজন মোহাম্মদ তকিউল্লাহ, উনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পুত্র, একজন অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম, আর আরেকজন প্রখ্যাত আলোকচিত্রী আমানুল হক। কিন্তু দেখেন 48-এর ভাষা আন্দোলনে সেই প্রথম যে ঢাকায় ধর্মঘট হয় সে সময় ছবি তুলেছেন শেখ মোহাম্মদ ইয়াকুব। ওনার হাত ধরেই এই মানে বাংলাদেশে পিআইডির মানে ফটোগ্রাফি সেকশনের যাত্রা শুরু হয়। এই 78 বছরে তার নাম নাই, কোনো ভাষা আন্দোলন বিষয়ক গবেষক তাকে তুলে ধরেননি। তার যে অসম সাহসের কথা বা ত্যাগের মহিমা, সেটা আমরা 78 বছরে জানতে পারলাম না। তারপরে ধরেন যে 1952 সালে যে রফিকের যে মাথার খুলির যে ছবি তুলেছে আমাদের ভাষা সংগ্রামের প্রথম শহীদ, তার ছবি তুলেছেন সাপ্তাহিক ইত্তেফাকের আলোকচিত্রী মিজানুর রহমান, তখনও দৈনিক হয়নি। এখন দেখেন যে এই যে আমাদের যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনে যে রক্তপাতের ঘটনা ঘটেছে, আমাদের ছাত্র ভাইদের যে তারা হত্যা করেছে, মানে সেটা কিন্তু আপনার নুরুল আমিনের সরকার কিন্তু স্বীকার করেননি। তারা একটা অস্বীকারের বয়ান তৈরি করার চেষ্টা করেছিল। এই যে ডিনায়ারের যে বয়ান, এই বয়ানটাকে কিন্তু একদম চূর্ণ বিচূর্ণ করে দেয় কিন্তু এই রফিকের মাথার যে খুলির যে ছবি, তাই না? তো সে সময় এই আলোকচিত্রে কী করেছেন, মানে সময়টা বুঝেন যে 52 সময়টা খুব খারাপ, সেই সময়ে তারা জীবনের ঝুঁকি নিয়েছেন, তারা ধরেন প্রেস সেন্সরশিপের শিকার হয়েছেন। আমানুল হক তো কী বলে যে ঢাকা মেডিকেলের মানে চাকরি ছেড়ে ওনাকে মানে কলকাতায় পালাতে হয়েছে, উনি 65-তে আসলেন। এই যে জীবন ঝুঁকি, পুলিশে হয়রানি, তো এই যে নানা কিছু, এই যে আমাদের ভাষা আন্দোলনে এই যে স্বীকৃতি বঞ্চিত 2 জন আলোকচিত্রী, সেটা উঠে আসছে, যেটা আমরা 78 বছর পরে জানলাম। তা এগুলো আমি কোথায় পেলাম? মানে এগুলো তো আমি আর আকাশ থেকে, এগুলো কিন্তু পত্রপত্রিকায় ছিল, কিন্তু কেন গবেষকদের মানে মূল বিষয়টা হচ্ছে যে ফটোগ্রাফিকে সেই পার্সপেক্টিভে আসলে ভাবা হয়নি। তো যার ফলে এই বইটা যখন দেখবে তখন কিন্তু এই আমাদের ভাষা আন্দোলনের একটা অন্য একটা অবয়ব বলেন বা অন্য একটা মানে ল্যান্ডস্কেপও কিন্তু তৈরি হলো, এবং আমাদের ভাষা আন্দোলনের যে ল্যান্ডস্কেপ সেটা কিন্তু আরও বিস্তীর্ণ হলো।
আরও জানার আগ্রহ আপনি বাড়িয়ে দিলেন। আপনার কাছে আবারও ফিরবো, তবে দর্শক এই মুহূর্তে একটা বিরতির সময় হয়ে গিয়েছে এবং বিরতির পরে ফিরছি আবারও। সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ সকালের বাংলাদেশে আয়োজনের শেষ বিরতি থেকে ফিরলাম। আপনাদের সাথে আছি আমি নাদিরা আঞ্জুম মিমি, আছি মাসুম রাব্বিও, আর আমাদের সাথে রয়েছেন তিনজন অতিথি। আমরা আলোচনা করছিলাম বইমেলা ও বই পড়া, আজকে আমাদের প্রসঙ্গ নির্ধারণ করেছি। এলিজা বিনতে এলাহি, আপনার কাছে একটু শুনতে চাই, এবারের বইমেলায় আপনার প্রত্যাশা কেমন? 3টি বই এসেছে, আর বাকিটা আপনার মুখ থেকেই শুনতে চাই, দর্শকদেরও শোনাতে চাই। আচ্ছা, 3টা বই এসেছে, 3টাই ভ্রমণ কেন্দ্রিক। আগেই বলেছি আমি, একটা হচ্ছে পামির মালভূমির ওপরে, পামিরের পথে রোড টু পামির। সেখানে তাজিকিস্তানে আমি পামির মালভূমিতে গিয়েছিলাম, 16,000 ফুট উচ্চতে 10 দিনের একটা রোড ট্রিপ ছিল, সেটার উপরে বইটা। তো পুরোটাই সেই রোড ট্রিপ আমার বেশ ভালো অভিজ্ঞতা ছিল। অবশ্যই ভোর 4টায় কখনো উঠতে হয়েছে, রাত 2টোয় কখনো বের হতে হয়েছে, সেই পামির ট্রাফিকও হয়েছে কারণ পামিরের সংস্কার কাজ চলছে। তো সেখানে উষ্ণ প্রসবন একটা জায়গা আছে ওখানে। আগেকার দিনে সিল্ক রুটে যে বণিকরা আসতো, সেখানে সময় কাটাতো বা বিশ্রাম নিত, সেখানে সেই জায়গাটা দেখেছি। মানে সব কিছু মিলে একটা দারুণ অভিজ্ঞতা ছিল। তাজিকিস্তানের জাদুঘর দেখবার অভিজ্ঞতাটা ভালো ছিল বেশ, কারণ তাদের হাজার কেন 2000-3000 বছরের ইতিহাস সেখানে সংরক্ষিত আছে। আমি গোটা দিন আসলে কাটিয়েছি মিউজিয়ামটাতে, মানে 8 ঘন্টা পুরো দিন। তো সেই অভিজ্ঞতাগুলো লিপিবদ্ধ করার চেষ্টা করেছি, নিজের মতো করে রেখেছি। সেটা অনুপ্রেরণার প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। আর দ্বিতীয় বইটা হচ্ছে দেশে দেশে ঐতিহ্য ভ্রমণ, সেটা ইউরোপ আর এশিয়ার উপরে খণ্ড খণ্ড ভ্রমণচিত্র। আর যেহেতু আমি ঐতিহ্য পর্যটক বলছিলেন আপনি, আমি প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো দেখতে পছন্দ করি, সেই জায়গাগুলোর উপরেই লেখা সেই বইটা দেশে দেশে ঐতিহ্য ভ্রমণ, যেটা এসেছে স্বপ্ন একাত্তর থেকে। আবু সাইদ ভাই পাশে বসে আছেন, উনি প্রকাশক সেই বইয়ের। আর আরেকটা হচ্ছে দেখা চট্টগ্রামের 16 উপজেলার ঐতিহ্য ভ্রমণ, 16 উপজেলার প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো, ঐতিহাসিক জায়গাগুলো লিপিবদ্ধ করেছি। এই 3টা বই এসেছে। এখন ভ্রমণ বই আমার কাছে মনে হয় যে উপন্যাস, ছোট গল্প, কবিতার বইয়ের থেকে ভ্রমণ বইয়ের চর্চাটা, সেটা প্রকাশের চর্চা যেমন কম, লেখার চর্চাটা কম, আরও এবং ইতিহাস ভিত্তিক ভ্রমণ বই, যে ঐতিহ্য ভ্রমণ বা হেরিটেজ ট্রাভেল, এই বিষয়টাও একটা নতুন বিষয় আমাদের জন্য। তো হ্যাঁ, প্রত্যাশা নিয়েই তো আমরা কাজ করছি, প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছি। আর বইমেলার কথা বলছিলাম যে এবারের বইমেলা মানে অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে রাজনৈতিক কিছু কারণ আছে, আরেকটা কারণ হচ্ছে আমাদের সাংস্কৃতিক যে ধর্মীয় কারণটা, যে রমজানের মধ্যে পড়েছে। পাঠক অবশ্যই কম এসেছে, কিন্তু আমার কাছে মনে হয় দীর্ঘদিনের বইমেলার যে দেখবার অভিজ্ঞতা সেটাতে আমার কাছে মনে হয় বইমেলাতে কিছু লোক বেড়াতে যায়, আর আসলে যারা বই কেনে বা বইমেলার জন্য অপেক্ষা করে, আমার কাছে মনে হয় তারা প্রতি বছরই আসলে বই কেনে। কারণ আমি যেমন শুধু আমার নিজের বইয়ের কথা বলি না, আমি আসলে প্রকাশিত নতুন সবগুলো বই মানে সংগ্রহ করি। আর আমার একটা ভ্রমণ পাঠাগার আছে যেখানে শুধু ভ্রমণ বই আছে। তো প্রতি বছর দেখা যায় আমি 30-40টারও অধিক বই আসলে আমি কিনি, সেই বইগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলি। কাজে আমার জন্য আসলে একই রকম। হ্যাঁ, হয়তো কিছু প্রভাব পড়েছে, আমাদের দৈনন্দিন জীবনে যানজট বেড়েছে, ব্যস্ততা বেড়েছে ধীরে ধীরে, আর পাঠের অভ্যাস কমেছে। আরেকটা বিষয় যেটা, পাঠের অভ্যাস কমেছে। তো এই জিনিসগুলো আসলে ফিরিয়ে আনার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের যেমন দায়িত্ব আছে, পরিবারের যেমন দায়িত্ব আছে, রাষ্ট্রেরও দায়িত্ব আছে আমাদেরকে আসলে উৎসাহিত করা, ভ্রমণের প্রতি উৎসাহিত করা, ইতিহাস জানার প্রতি উৎসাহিত করা, বই পড়ার প্রতি উৎসাহিত করা। বই পড়ার উৎসাহের কথা এটা আসলে এটা 3 স্তরের বিষয়টা, পারস্পরিক। প্রকাশক বলে ভালো লেখক পাচ্ছে না, লেখকরা বলে আমার বই প্রকাশ হচ্ছে না, প্রকাশকরা যত্নবান না। তো এই পারস্পরিক যে দ্বান্দ্বিক জায়গাটা আছে, এগুলো আসলে আমাদেরকে ওভারকাম করতে হবে। সব থেকে বড় কথা হলো যেটা, যে এই জায়গাগুলো আসলে আমাদেরকেই মিনিমাইজ করতে হবে। এই বিষয়টা নিয়ে একটু শাহাদাত পারভেজ আপনার কাছ থেকে একটু মানে জানতে চাচ্ছি যে ঠিক কি করলে, আপনিও বলছিলেন যে আপনি এমন বিষয়ে লেখালেখি পছন্দ করেন যেগুলো আসলে সচরাচর ইন্টারনেটে পাওয়া যায় না, কিন্তু আমাদের এখনকার তরুণদের যদি আমরা একটু দেখি, এরা দেখা যায় ইন্টারনেটে একটু রাত জেগে বই পড়া বা হচ্ছে ইন্টারনেট ঘাটাঘাটি করে বই পড়তেই পছন্দ করেন। হাতে নিয়ে বই পড়ার যেই একটা প্রচলন, সেটা কিন্তু ধীরে ধীরে কিছুটা হলেও কমেছে। তো সেক্ষেত্রে তাদেরকে কিভাবে আগ্রহী করা যায়? বা না, এটা তো বাস্তবতা। ধরেন একটা বই যখন বই আকারে প্রকাশিত হয় বা কোনো মাধ্যমে প্রকাশিত হয়, সেটা তো আসলে ইন্টারনেটে চলে যায়। মানে আমি যে কথাটা বলছিলাম যে আমি লিখি সেটা, যেটা ইন্টারনেটে পাওয়া যায় না, পরে তো ইন্টারনেটে যায় না, সেটা যাক, কিন্তু ওই যে বই হাতে নিয়ে পড়ার যে হ্যাঁ, ওইটা যে ফিল, মানে ওইটা হয় কি যে ওইটা একটা, এটা সময় আসলে টাইম উইল ডিসাইড। মানে আসলে আপনি এটা কি বই নিয়ে গন্ধ শুকবেন কি না, হ্যাঁ, সেটা যেমন আমার ছোটোবেলা সেভাবে আচ্ছন্ন থাকতো। এখন
যেমন আমার পরের প্রজন্ম, আমার মেয়েরা কেমন করে পড়বে বা তারপরে কেমন করে, সেটা আসলে সময় বলে দিবে। সেটা আসলে মানে পড়াটা খুব দরকার। সে কোন মাধ্যমে পড়লো সেটা কিন্তু বড় ব্যাপার না, মানে জিনিসটা তো আসলে আমার মেমোরিতে আসলে মানে জিনিসটাকে জমাতে হবে। এখন আপনি কোন মাধ্যমে দেখলেন ব্যাপারটা, তবে হ্যাঁ, তবে ছাপা বইয়ের একটা চাহিদা সবসময় থাকবে, বাহ। এটা আমি মনে সেই করি। চাহিদা সেই থাকবে চাহিদা এমনটাই থাকুক, প্রত্যাশা হ্যাঁ। আমাদেরও। আমরা একটু প্রকাশকের কথা শুনতে চাই। আমরা বই পড়ার যে অভ্যাস সেটি বৃদ্ধি করার জন্য একজন প্রকাশক হিসেবে আপনার কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে হয় তরুণ প্রজন্মকে আরো বইয়ে আকৃষ্ট করতে, বই পড়াতে আকৃষ্ট করতে? প্রথমত হচ্ছে যে এখন বই পড়া যেটা বলা হয়েছে যে প্রযুক্তির যুগের কারণে হয়তো অনেকে বই পড়তেছে না, কিন্তু আবার এটাও দেখা যায় যে আসলে ভালো বই কিন্তু পড়তেছে। এখন অনেক ছেলেমেয়েরা যারা ভালো বই পায় তারা কিন্তু আমরা বইমেলায় দেখতেছি যে যেসব চিরায়িত বই, যেসব এর আগে এই বইগুলো কিন্তু বইমেলায় কিন্তু অনেক বেশি বিক্রি। কারণটা হলো যে তারা জানে যে এই বইগুলোতে তাদের সঠিক ইয়াটা, মানে তারা যে তাদের যে চিন্তাটা বা তাদের যে আগ্রহের বিষয়টা, ভালো লাগার জায়গাটা, ওই জায়গাটা কিন্তু তারা এই বইগুলোতে তার বিশ্বস্ত হিসেবে খুঁজে নিচ্ছে। তো এটা একটা বিষয় আছে। আর দ্বিতীয়ত যদি বলা যেত যে আমরা পাঠক কি কমে গেছে, আমাদের প্রকাশকদের থেকে এটার একটা দায়িত্ব আছে, যেটা হলো যে আমরা সঠিক যে বইটা পাঠকের কাছে ঠিক মতন পৌঁছানো। মানে ধরেন যে একটা জেলে যদি টেকনামে বা ঠাকুরগাঁয় বা পঞ্চগড়ে যদি এই ছেলেটাকে, মানে আমাদের যে প্রকাশনী যে বইটা বের হলো তাকে যদি আমরা সেটা পৌঁছাতে পারি, তারা যদি সেই সম্পর্কে সেই বইটার সম্পর্কে জানবে এবং জানার ফলে কিন্তু তারা বইটার প্রতি আগ্রহ তৈরি হবে। তো আমাদের একটা কাজ আমরা চেষ্টা করছি যে যাতে করে এই বইগুলো তারাও ওই পর্যায় পর্যন্ত যেতে পারে, বইটা সম্পর্কে জানতে পারে এবং জানার যত বেশি আমরা জানাতে পারবো তখন হয়তো সেই বইটার প্রতি তাদের আগ্রহ একটা তৈরি হবে। এই আগ্রহ তৈরি হওয়ার ফলে কিন্তু তাদের ভিতরে পাঠক অভ্যাস তৈরি হবে। আরেকটা কারণ আমি দেখি যে আমরা আসলে আমাদের প্রকাশকদের ভিতরে, যেটা আপা বলছিল যে যত্নের একটা ব্যাপার থাকে, অনেক বই আছে যেগুলো আসলে ভালো সম্পাদনা হয় না বা গল্পটা ভালো না বা বইটা ওই অর্থে সেরকম পাঠক মনে দেয়। দেখা যায় যে এই বইটা পড়তে পড়তে তার ভিতরে একটা খারাপ বিতৃষ্ণা চলে আসে, যে তখন তার কাছ থেকে পাঠকের যে পড়ার যে অভ্যাস সেটা মনে হয় যে এই বই পড়ে তো আসলে ভালো কিছু হয় না। তখন এটাও আমাদের আসলে প্রকাশকদের থেকে দায়িত্ব থাকে যে বইটা অবশ্য গুণগত ভালো মানের বা সৃজনশীলতা যে ব্যাপারগুলো থাকে বা একটা পাঠককে কীভাবে আকৃষ্ট করতে, সেই দিকগুলো যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে হয়তো পাঠকের প্রতি আগ্রহ তৈরি। মানে যেন আমরা যে কোনো একটা বইকে পেলে কিন্তু আমরা অনেক পড়ে কিন্তু মনে হলো যে 2-4টা পাতা পড়লাম, পড়ে হয়তো মনে হলো যে এটা আসলে ভালো লাগলো না, তখন কিন্তু আমরা আগ্রহ তৈরি হয় না। কিন্তু এখন দেখা যায় যে বইমেলা অনেক বই বের হয় যেগুলো হয়তো পাঠকের কাছে গেল, হয়তো ওরা বইটা পড়ার পরে মনে হলো যে এটা ভালো লাগলো না, তখন এই করতে করতে কিন্তু তাদের কিন্তু বই থেকে দূরে সরে যায়। তো আমরা যেমন ছোটোবেলায়, যেমন ক্ষীরের পুতুল আমরা খুব ছোটোবেলায় পড়ছি, যে বইটা পড়ার পরে মনে হলো যে এটাই হয়তো আমাদেরকে আরও একটু পড়তে, এই বইটা পড়লাম আরেকটা যদি ওনার আরেকটা বই থাকে সেটা আগ্রহ তৈরি হয়। তো এই দিক দিয়ে আমাদের আসলে প্রকাশকদের খুব খেয়াল রাখতে হবে এবং আমিও নিজেও মনে করি যে এই জিনিসটা আমাদের থাকলে হয়তো পাঠকের পড়ার আগ্রহ তৈরি হবে। সেই আগ্রহ তৈরি হবে এমন প্রত্যাশা রেখেই আমরা আজকে শেষ করছি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আলোচনায় আড্ডায় আজ কিন্তু আমরা একেবারে শেষ প্রান্তে, আপনাদের থেকে বিদায় নেওয়ার পালা এবং শেষ সময়ের প্রত্যাশা এটুকুই যে এই বইমেলা আমাদের একেবারে আবেগ অনুভূতির একটা অংশ হয়ে গিয়েছে। সুষ্ঠুভাবে সুন্দরভাবে তার সম্পন্ন হোক, শেষ হোক এবং আগামীতেও সেই যে সময়টা আমরা অপেক্ষায় থাকি ফেব্রুয়ারির, সেটাও যেন আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি। আজ এখানে এ পর্যন্তই। শুভ সকাল। শুভ সকাল।